শতভিসা এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল যুবসাথী অর্থাৎ বাংলার যুবসাথী প্রকল্প নিয়ে যে স্কিম নিয়ে এসেছে এবং যেটা ইতিমধ্যে 15 থেকে 26 তারিখ অবধি আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে, সেই যে অফলাইন ফর্মটি কিভাবে ফিল আপ করা হবে সেই নিয়ে আমরা ডিটেলসে দেখিয়ে দেবো। তোমরা প্রত্যেককে যারা ফর্ম ফিল আপ করবে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে মনোযোগ দিয়ে দেখো, তাহলে এই ফর্মের প্রতিটি বিষয়, প্রতিটি কলাম, প্রতিটি সেকশন কিভাবে লিখতে হবে তোমরা বুঝতে পারবে। প্রথমেই যেটা একদম ফর্মের প্রথমেই ডান দিকে রয়েছে, এখানে অবশ্যই নিজের যিনি আবেদন করছেন তার কালার পাসপোর্ট সাইজ ফটো এখানে একটা দিতে হবে, অবশ্যই এটা আঠা দিয়ে লাগিয়ে দিতে হবে। এবং ইম্পর্টেন্ট বিষয় এখানে প্রথমেই লেখা আছে, মনে রাখতে হবে যে এই যে ফর্মটি এন্ট্রি করা হবে, লেখা হবে, সেক্ষেত্রে টু বি ফিল্ড ইন ইংলিশ ক্যাপিটাল লেটার্স অনলি, অর্থাৎ প্রত্যেকটি লেটার ক্যাপিটালে লিখতে হবে এবং ইম্পর্টেন্ট বিষয় যে ইংলিশে লিখতে হবে। আরেকটা বিষয় বলে দেওয়া হয়েছে যে যে বিষয়গুলো যার ক্ষেত্রে প্রযোজ্য নয় সেক্ষেত্রে সেটা কেটে দিতে হবে, অর্থাৎ সেটা লাগবে না বলে লিখে দিতে হবে এবং টিক চিহ্ন দিতে হবে যেখানে প্রয়োজন। প্রথমেই যেটা আমরা দেখব, দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার, এই যে কলামে একটা নাম্বার লেখা হবে। এটা কিন্তু ক্যান্ডিডেট যিনি অ্যাপ্লিকেশন করছেন তিনি লিখতে পারবেন না, কারণ এই নম্বরটা সেই নির্দিষ্ট সংশ্লিষ্ট আধিকারিকগণ যারা এই ফর্মটি জমা নেবেন সেখান থেকে এই নাম্বারটা দেওয়া হবে। অর্থাৎ এইটা প্রথম কলাম, মানে প্রথম যে ঘরটি রয়েছে সেখানে লেখার কিছু প্রয়োজন নেই, অর্থাৎ এইখানটা ফাঁকা রাখতে হবে, ব্ল্যাঙ্ক থাকবে। তারপরে যে আধার নম্বর, প্রত্যেকের আধার নম্বর যেটা আছে সেই 12টা ডিজিটের যে আধার নম্বর পরপর এখানে প্রতিটা ঘরে লিখতে হবে। প্রথম ঘরে 1, 2, 4, 7 এইভাবে কিন্তু প্রত্যেকের যে আধার নম্বর সেটা এখানে লিখতে হবে। এরপরে যেটা ইম্পর্টেন্ট বিষয় যে উপভোক্তার নাম মাধ্যমিক বা সমমানের পরীক্ষা অনুযায়ী, অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার যে অ্যাডমিট কার্ড সেই অনুযায়ী আপনার যে নামটা রয়েছে ঠিক যেভাবে নামটা রয়েছে সেভাবেই লিখবেন। অর্থাৎ কোনো কারোর ক্ষেত্রে সার নেমটা হয়তো আগে আছে, সেক্ষেত্রে সার নেম আগে দিয়ে তারপরে নাম, যেভাবে নামটা আছে সেই নামটা পরপর লিখবেন এবং একটা ওয়ার্ডের পরে পরবর্তী ওয়ার্ড যখন শুরু হবে সেক্ষেত্রে একটা পেজ দেবেন। অর্থাৎ কারোর নাম যদি এরকম হয় শেখ শামীম, তাহলে এসকে যদি তিনি লিখে থাকেন এসকে একটা ঘর ফাঁকা দিয়ে শামীম, বা নামটা যদি এরকম থাকে যে শামীম শেখ, সেক্ষেত্রে প্রথমে শামীম তারপরে পেজ দিয়ে শেখ। কারোর নাম যদি এরকম থাকে বিবেকানন্দ পাল, তাহলে প্রথমে BIBA লেখার পর একটা ঘর পেজ দিয়ে যেখানে DA শেষ হয়ে গেল তারপরে পেজ দিয়ে পাল, এইভাবে কিন্তু নামগুলো লিখবেন। অর্থাৎ যেভাবে লেখা আছে অ্যাডমিট কার্ডে সেভাবেই লিখবেন। নেক্সট, মোবাইল নম্বর লিঙ্কড উইথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেটা রয়েছে আপনার সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা আছে যেখানে আপনার মেসেজ যায় সেই 10 নম্বরে যে মোবাইল নাম্বার পরপর এখানে 1, 2 করে, অর্থাৎ যার যেমন নাম্বার 8790 যা নাম্বার আছে পরপর এভাবে লিখতে হবে এইখানটায়। এরপরে ইমেল আইডি ইফ এনি, আশা করি প্রত্যেকেই স্মার্টফোন ইউজ করো এবং স্মার্টফোন ইউজ করার জন্য একটা মেল আইডি তো দিতেই হয়, সেক্ষেত্রে প্রত্যেকের মেল আইডি আছে সেই মেল আইডি লিখে দেবে। যদি না থাকে তাহলে লেখার দরকার নেই, কারণ এখানে যদি থাকে প্রসঙ্গটা লেখা আছে, অর্থাৎ না লিখলেও হবে। এরপরে যেটা আছে জেন্ডার, মেল না ফিমেল, অবশ্যই যিনি মেল তিনি এখানে ঠিক এই ঘরে টিক দেবেন, যদি তিনি ফিমেল হন সেক্ষেত্রে এই ঘরে টিক দেবেন। এছাড়া মেল ফিমেল বাদে যদি থার্ড জেন্ডার বা অন্যান্য কিছু হয় সেক্ষেত্রে অন্যান্য ঘরে টিক দেবেন। এরপর ডেট অফ বার্থ, জন্ম তারিখ, অবশ্যই জন্ম তারিখ যার যেমন জন্ম তারিখ সে সেরকম লিখবে। হয়তো কারো জন্ম তারিখ 11, এখানে 11 লিখলো, 11/2/1998 এভাবে লিখবে। এরপরে যার যেমন এজ হচ্ছে আর কি সেই অনুযায়ী 1/4/2026 তারিখের যে বয়স হচ্ছে, অর্থাৎ এজ অ্যাজ অন 1 এপ্রিল 2026, অর্থাৎ 1/4/2026 তার বয়স কত হচ্ছে। হয়তো কারোর জন্ম তারিখ হয়তো 1990, সেক্ষেত্রে তার অ্যাপ্রক্স এই সময় হয়ে যাবে 36, কি কারোর 2000 সালে জন্ম তাহলে 26, এইভাবে কিন্তু হবে। এবার আপনারা এখানে ক্যালকুলেশন করে অবশ্যই বসিয়ে দেবেন। এরপরে হচ্ছে ফাদার্স নেম, যিনি বেনিফিশিয়ারি অর্থাৎ যিনি আবেদন করছেন তার বাবার নামটা এখানে লিখতে হবে। একই রকমভাবে যেভাবে বাবার নামটা অ্যাডমিট কার্ডে লেখা আছে বা আপনার ডকুমেন্টসে লেখা আছে সেইভাবেই লিখবেন। একই রকমভাবে মাদার নেম, মায়ের নামটা সুন্দরভাবে এখানে লিখবেন এবং পরবর্তী ক্ষেত্রে পেজ দিয়ে মায়ের সারনেম যদি থাকে সে লিখবেন। নেক্সট, পাউস নেম, স্বামী বা স্ত্রীর নাম, যে ক্ষেত্রে আবেদনকারী বিবাহিত সেক্ষেত্রে তিনি তার স্বামীর নাম এখানে লিখবেন এবং পরবর্তী ক্ষেত্রে স্বামীর যে সারনেম সেটা এখানে লিখবেন।
অ্যাপ্লিকেন্ট যিনি যদি মেল হন এবং তিনি তার বিবাহিত এই মুহূর্তে, সেক্ষেত্রে তিনি স্ত্রীর নাম লিখতেও পারেন, নাও লিখতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে থাকলে অবশ্যই স্বামী বা স্ত্রীর নাম, যেক্ষেত্রে যেটা প্রযোজ্য, লিখে দেওয়াটাই ভালো। নেক্সট এবার দেখব ক্যাটাগরি। এটা কিন্তু প্রত্যেকের জন্য নয়, কারণ ক্যাটাগরি সবার থাকে না। ক্যাটাগরি ইফ নট জেনারেল, অর্থাৎ যারা জেনারেল অন্তর্ভুক্ত নয়, অর্থাৎ এসসি, এসটি, ওবিসি এই ক্যাটাগরির মধ্যে পড়ছেন, তাদের যে সার্টিফিকেট নম্বর সেটা কিন্তু এখানে লিখতে হবে। অর্থাৎ প্রতিটি সার্টিফিকেট আমরা জানি যে এসসি সার্টিফিকেট একটা নাম্বার থাকবে, আপনার কাছে যে এসটি সার্টিফিকেটটা আছে তার একটা নাম্বার আছে, বা ওবিসি এবি যে সার্টিফিকেট তার একটা নাম্বার আছে, সেটা কিন্তু লিখতে হবে। এবং অবশ্যই যে সার্টিফিকেটটা তুমি দেখছো, যদি এসসি হয় তাহলে এসসির এখানে টিক দিয়ে দেবেন, যদি ওবিসি হয় ওবিসির এখানে টিক দিয়ে দেবেন, যেটা লিখছেন আর কি। নেক্সট বৈবাহিক অবস্থা, আমি একটু কি বললাম, যদি কেউ অবিবাহিত হন সেক্ষেত্রে এখানে টিক দেবেন। যদি কেউ মানে বিধবা বা বিপদনিক হন সেক্ষেত্রে এই ঘরে টিক দেবেন। যদি কেউ মানে বিবাহিত হয়ে থাকেন তাহলে এই ঘরে টিক দেবেন। ঠিক একই রকমভাবে বিবাহিতের ক্ষেত্রে এই ঘরটা, আর সেপারেটেড অর্থাৎ ডাইভোর্স যদি এরকম কেস থেকে থাকে সেক্ষেত্রে এই ঘরে টিক দেবেন। নেক্সট এরপরে দেখব ইম্পর্টেন্ট জায়গা, প্রত্যেককে ভালো করে দেখবেন এই জায়গাটা, যে হাউস, বাড়ির নম্বর বা যে প্রেমিসিসে আপনি থাকেন তার নম্বর। এই হাউস নম্বর এবং বাড়ির নম্বরের বিষয়টা নিয়ে বিভিন্ন তর্ক বিতর্ক আছে, অনেক কিছু বলে। আমি একদম ডিটেলস তথ্য আপনাদের দিয়ে দিচ্ছি। এই হাউস নাম্বারটা খুব ইম্পর্টেন্ট নয়, কিন্তু তবু আমি আপনাদেরকে বলবো, যদি কারোর হাউস নাম্বার লিখতে হয় এবং সঠিক হাউস নাম্বার পেতে হয়, সেক্ষেত্রে আপনারা একটা জায়গা থেকে হাউস নাম্বার পেতে পারেন, সেটা হচ্ছে আপনাদের ভোটার তালিকা। আপনাদের যে নির্দিষ্ট ভোটার তালিকা রয়েছে সেখানে এই ইতিমধ্যে যেহেতু এসআইআর কাজ চলছে, ভোটার তালিকা প্রত্যেকেই ডাউনলোড করেছেন 2025 সালে যেটা লাস্ট মানে ভোট হয়েছে সেই সময়। সেই ভোটার তালিকায় দেখবেন যেখানে পরপর প্রত্যেকের নাম আছে, সেখানে আপনার যেখানে নাম আছে সেই নামের একদম জায়গাতেই লেখা আছে বাড়ির নম্বর। সেখানে এভাবে লেখা থাকে N098 কি N0001 এইভাবে লেখা থাকে। এই যে এটা হচ্ছে আপনার বাড়ির নম্বর, অর্থাৎ N0 মানে নম্বর, 001 হচ্ছে মানে নম্বরটা হচ্ছে 1। যেভাবে লেখা আছে ঠিক সেইভাবেই দেখবেন ওই ভোটার তালিকায় লেখা থাকে, সেইখানে দেখে দেখে লিখে দেবেন একেবারে। এটা গেল বিষয়। এছাড়া পঞ্চায়েত বা পৌরসভা এলাকা থেকে এক ধরনের নাম্বার দেওয়া হয় বাড়ির, সেই নাম্বারও লিখতে পারেন। তবে আমি বলবো অবশ্যই ভোটার তালিকায় যে নাম্বারটা আছে সেটা লিখে নিতে পারেন। যদি মনে হয় এই জায়গাটা কারো সমস্যা হচ্ছে সেক্ষেত্রে সংশ্লিষ্ট যারা আধিকারিক রয়েছেন ওই জায়গায় ক্যাম্পে জিজ্ঞেস করে নিতে পারেন। এরপরে পরবর্তী ক্ষেত্রে রয়েছে যেটা ভিলেজ, অর্থাৎ নিজের ভিলেজের বা টাউনের নাম লিখতে হবে এখানে এই ঘরটাতে। পোস্ট অফিসের নাম এই ঘরে লিখতে হবে। জিপি বা ওয়ার্ড নম্বর, অর্থাৎ গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে যারা মানে পঞ্চায়েতে বাস করছেন গ্রাম পঞ্চায়েতের নাম। যদি পৌরসভার বাসিন্দা আপনি হন সেক্ষেত্রে জিপির নাম না লিখে ওয়ার্ড নম্বরটা এখানে লিখতে হতো, 17 কি 14 কি 7 8 এইভাবে। একই রকমভাবে পরবর্তী যেটা ব্লকের নাম, মানে গ্রামে যারা বাসিন্দা, আর যারা পৌরসভা বা কর্পোরেশনের হন সেক্ষেত্রে মিউনিসিপ্যালিটি কর্পোরেশন বা মিউনিসিপ্যালিটি নম্বরটা মানে নামটা এখানে লিখতে হবে। নেক্সট পুলিশ স্টেশনের নাম প্রত্যেকের জন্যই প্রযোজ্য লিখতে হবে। তারপরে ডিস্ট্রিক্ট লিখতে হবে, পিনকোড লিখতে হবে, এবং স্টেট প্রত্যেকেরই ওয়েস্ট বেঙ্গল, এখানে ওয়েস্ট বেঙ্গল লেখাই আছে, কারণ আমরা জানি এই স্কিমের সুযোগ পেতে গেলে অবশ্যই তাকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। এরপরে যেটা আসবো, যেহেতু এই স্কিমে টাকা পেতে গেলে ক্যান্ডিডেটকে অবশ্যই মাধ্যমিক পাস হতে হবে, সেক্ষেত্রে মাধ্যমিক পাস রিলেটেড যে তথ্য সেটা এরপরে দিতে হবে। এমপি আর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশানস যে পাস করেছেন সেই বিষয়ে রিগার্ডিং আমরা দেখতেই পাচ্ছি যে মাধ্যমিক পরীক্ষার তথ্য এখানে দিতে হবে। সেই মাধ্যমিক পরীক্ষা যখন আপনি পাস করেছিলেন সেই পরীক্ষার যে রোল সেটা কিন্তু এই ঘরে লিখতে হবে, এবং তার যে নম্বর সেটা এই ঘরে লিখতে হবে, এবং কোন সালে পাস করেছেন সেটা এই ঘরে লিখতে হবে। অর্থাৎ যে মাধ্যমিক পরীক্ষাতে লেখা থাকে দেখবেন যে অ্যাডমিট কার্ডটা রয়েছে, সেই অ্যাডমিট কার্ডে প্রথমেই লেখা থাকে রোলগুলো লেখা থাকে, অনেকগুলো সংখ্যা লেখা থাকে, তার পাশে লেখা থাকে নম্বর, বলে আবার কিছু সংখ্যা লেখা থাকে। এই রোলে যেটা লেখা আছে সেটা হচ্ছে এই ঘরে লিখবেন, যে নম্বরে লেখা আছে সেটা এই ঘরে লিখবেন। এরপরে যে বছরে আপনি মাধ্যমিক পাস করছেন সেই ইয়ারটা এই ঘরে লিখবেন। ইয়ারটা কোথা থেকে পাবেন না, মাধ্যমিকের যে সার্টিফিকেটটা রয়েছে যদি কেউ ভুলে যান সেক্ষেত্রে এখানে লেখা আছে, দেখে দেখে লিখে দেবেন। এরপরে বোর্ড, অর্থাৎ কোন বোর্ড থেকে আপনি মাধ্যমিক পাস করেছেন। যদি আপনি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন হন তাহলে এই ঘরে টিক দেবেন। যদি সিবিএসসি বোর্ড থেকে হয় তাহলে এই ঘরে, আইসিএসসি থেকে এই ঘরে, এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ মাদ্রাসা এডুকেশন তাহলে এই ঘরে, এবং অন্যান্য যদি কেউ কিছু হয়ে থাকেন তাহলে এই ঘরে। অর্থাৎ যেটা যার জন্য প্রযোজ্য, প্রত্যেক ঘরেই নয়, যার ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেটা তিনি টিক দেবেন। এরপরে যেটা লিখতে হবে হাইয়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশন, অর্থাৎ আপনার মিনিমাম কোয়ালিফিকেশান মাধ্যমিক হলেও এখানে এর ক্ষেত্রে প্রযোজ্য,
কিন্তু যদি আপনি এই মুহূর্তে হয়তো কোনো কিছু বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েশন করেছেন, এমএসসি করেছেন, এমএ করেছেন বা অন্য কোনো কোর্স কমপ্লিট করেছেন, সে হাইয়েস্ট শিক্ষাগত যোগ্যতা কত সেটা কিন্তু এই ঘরে লিখতে হবে। নেক্সট দেখব বর্তমান যে পেশা রয়েছে, প্রেজেন্ট অকুপেশন আপনার কী রয়েছে সেটা এখানে লিখতে হবে। যদি আপনি স্টুডেন্ট হন স্টুডেন্ট, যদি আপনি এই মুহূর্তে সেলফ এমপ্লয়েড হয় সেটা লিখতে হবে আর কি। নেক্সট ইম্পর্টেন্ট বিষয় যেখানে টাকাটা ক্রেডিট হবে সেই ইম্পর্টেন্ট বিষয় যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস আধার লিঙ্কড, অর্থাৎ একটু আগে আমরা দেখলাম যে মোবাইল নাম্বারটা দিতে হবে সেটা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্কড আছে সেই মোবাইল নাম্বারটা, এবং সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আবার আধার লিঙ্ক আছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট, অর্থাৎ সেটা না থাকলে করিয়ে নেবেন, এবং সেই ফোন নাম্বারটাই কিন্তু দিতে হবে এখানে। তাহলে ব্যাঙ্কের নাম, অর্থাৎ যে ব্যাঙ্কে আপনি অ্যাকাউন্ট রয়েছে যার মধ্যে আধার অ্যাড করা আছে এবং আপনার ফোন নাম্বার অ্যাড করা আছে, সেই ব্যাঙ্কের অ্যাকাউন্ট হয়তো দেখলাম আমরা নাম আর তার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কি ইন্ডিয়ান ব্যাঙ্ক যাই হোক, সেই নামটা কিন্তু এখানে পরপর লিখতে হবে। স্টেট ব্যাঙ্ক এভাবে লিখতে হবে, স্টেট ব্যাঙ্ক, তারপরে ব্যাঙ্ক, তারপরে ইন্ডিয়া, এইভাবে লিখবেন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। অবশ্যই এখানে স্টেট ব্যাঙ্ক যাই লেখেন না কেন প্রত্যেকটা ওয়ার্ডের পরে একটা করে পেজ দিতে হবে। এরপরে ব্যাঙ্ক শাখা, অর্থাৎ ওই যে ব্যাঙ্কের শাখাটা কোথায় আছে, এটা অনেকে ভুল করেন। প্রত্যেকের নিজের নিজের যে বই রয়েছে পাসবুক, সেই পাসবুকের প্রথম পাতা বা প্রথম পাতার পরবর্তী পাতায় দেখবেন একটা তথ্য দিয়ে থাকে নিজের, সেখানে ব্যাঙ্কের অ্যাড্রেস লেখা থাকে এবং আপনার অ্যাড্রেস লেখা থাকে। কোনো কোনো ক্ষেত্রে ব্যাঙ্ক আপনার একটা ফটো সেই জায়গায় চিঠিয়ে সেখানে স্ট্যাম্প মেরে দেয়, সেখানেই লেখা আছে যে ব্যাঙ্কের ব্রাঞ্চের নাম কি। ব্যাঙ্কের বইয়ে যে ব্রাঞ্চের নামটা লেখা আছে প্রথম পাতায়, যেখানে ছবিটা দেওয়া আছে প্রথম পাতার ঠিক পরবর্তী ক্ষেত্রে ভেতরের পাতাতে, সেই ব্রাঞ্চ নাম এখানে, ব্রাঞ্চ আমি দেখলাম কোনো একটা জায়গা, সেই ব্রাঞ্চের নামটা এখানে পরপর লিখে দেবেন যেভাবে লেখা আছে। যদি দুটো ব্রাঞ্চের নামের ক্ষেত্রে দুটো ওয়ার্ড থাকে সেক্ষেত্রে প্রথমটা লেখার পর পেজ দিয়ে পরবর্তীটা লিখবেন। এরপরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, আপনার যে নির্দিষ্ট ব্যাঙ্ক তার যে অ্যাকাউন্ট নাম্বারটা রয়েছে সেভিংস অ্যাকাউন্ট নাম্বার, সেই সেভিংস অ্যাকাউন্ট নাম্বারটা পরপর এখানে লিখে দিতে হবে। এবং আইএফএসসি কোড সেটাও ওই ব্যাঙ্কের ওখানে লেখা আছে, সেটা কিন্তু এখানে লিখে দেবেন। এরপরে ইন্টারেস্টিং বিষয় এই জায়গাটা যে অন্য কোনো সরকারি সাহায্য পান কি না রাজ্য সরকার প্রদত্ত শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া। আমি আলোচনা করেছিলাম কারা পাবে, অর্থাৎ শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া যদি অন্য কোনো সুযোগ সুবিধা আপনি পেয়ে থাকেন সেক্ষেত্রে এখানে কিন্তু ইয়েস লেখাই আছে, এটা টিক করে দিতে হবে। যদি না হয় সেক্ষেত্রে নো, এটা মনে রাখতে হবে। যদি পান তাহলে তার ডিটেলস কী পান, কোন স্কিমে টাকা পান সেটা কিন্তু এখানে লিখতে হবে। ফলে আশা করাই যায় যেহেতু আমরা জানি যে অন্য স্কিমে টাকা পেলে এই স্কিমটা পাওয়া যাবে না, সেক্ষেত্রে যারা পান তারা নিশ্চয়ই এই ফর্মটি ফিল আপ করবেন না, সেক্ষেত্রে প্রত্যেকেই না লিখবেন এবং এখানে নট অ্যাপ্লিকেবল লিখে দেবেন। এই ঘরে নট অ্যাপ্লিকেবল যদি ইংলিশে লেখেন অবশ্যই ক্যাপিটালে লিখতে হবে, ইংলিশে লিখতে বলেছে নট অ্যাপ্লিকেবল, অর্থাৎ এটা প্রযোজ্য নয় কারণ আপনি অন্য কোনো স্কিমের সুবিধা পান না, এটা লিখে দেবেন এই জায়গাটায়। আর এখানে লিখতে হবে নো। নেক্সট ইম্পর্টেন্ট বিষয় যে এনক্লোজার লিস্ট, অর্থাৎ আপনাকে এইগুলো দিতে হবে এবং যেগুলো দিচ্ছেন সেগুলোর ঘরে টিক দেবেন। প্রথমে লেখা আছে মাধ্যমিক আর ইকুইভ্যালেন্ট অ্যাডমিট কার্ড, এটা আপনাকে দিতে হবে জেরক্স করে, আমি আগেই বলেছিলাম এখানে টিক দিয়ে দিলেন। 2 নম্বর হচ্ছে মাধ্যমিক আর ইকুইভ্যালেন্ট মার্কশিট আর সার্টিফিকেট, অর্থাৎ মাধ্যমিকের যে মার্কশিট এবং সার্টিফিকেট অর্থাৎ রেজাল্ট যেটাকে বলা হয় এবং সার্টিফিকেট সেটা দিতে হবে, দুটো জিনিস লাগছে এবং সেখানে অবশ্যই টিক দিতে হবে। যদিও এখানে মার্কশিট অর সার্টিফিকেট দুটো অর লেখা আছে তবুও দুটোই দিয়ে দেবেন। নেক্সট কপি অফ আধার কার্ডের ফটোকপি মানে জেরক্স দিতে হবে। কপি অফ ভোটার কার্ডের জেরক্স দিতে হবে। ফার্স্ট পেজ অফ পাসবুক অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্ট বইয়ের প্রথম পাতাটা জেরক্স দিতে হবে এবং কপি অফ এসসি এসটি ওবিসি সার্টিফিকেট, অর্থাৎ যদি আপনি এসসি এসটি ওবিসি ক্যাটাগরি হন, আমি আগে আলোচনা করলাম, সেক্ষেত্রে এখানে জেরক্স দিয়ে এখানে টিক দিয়ে দেবেন যে ক্যাটাগরির ক্ষেত্রে আপনি প্রযোজ্য। এরপরে স্বঘোষণাপত্র যে আমি এতটা ঘোষণা করছি যে আমি পশ্চিমবঙ্গের ঠাই বাসিন্দা এবং আমি এই মুহূর্তে বেকার এবং পশ্চিমবঙ্গ সরকারের যে শিক্ষামূলক ভাতা বা অনুদান ছাড়া অন্য কোনো সুবিধা পায় না এবং সমস্ত তথ্য ঠিক এই বলে আপনাকে এখানে তারিখটা উল্লেখ করে দিতে হবে, লিখে দিতে হবে যে তারিখে আমি যদি আপনি 18 তারিখে জমা দেন সেক্ষেত্রে আপনি লিখে দেবেন এখানে 18/2/26। এখানে আপনাকে কী করতে হবে, সিগনেচার করতে হবে, আপনার যে সিগনেচার রয়েছে নির্দিষ্ট সিগনেচার সেটা করে অবশ্যই সিগনেচারটা ফুল সিগনেচার যেভাবে করা হয় ইনিশিয়াল নয়, সিগনেচার করতে হবে এই জায়গাটায়, এখানে ফুল সিগনেচার করতে হবে। এরপরে ওই যে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার যেটা আমি প্রথমেই দেখিয়েছিলাম যেটা আপনার পক্ষে লেখা সম্ভব নয় সেটা কিন্তু এখানে লিখে দেওয়া হবে এবং লিখে দেওয়ার পর বাকিগুলো আপনি লিখে রাখতে পারেন এই জায়গাটা। এখানে আপনার নাম, এখানে আপনার মানে বাবার নাম বা যদি মহিলা হয় সেক্ষেত্রে মহিলার নাম এবং তার স্বামীর নাম, বা যদি কেউ মানে অবিবাহিত মহিলা হন সেক্ষেত্রে নিজের নাম তার বাবার নাম, এইভাবে আর কি।
তারপরে অ্যাপ্লিকেশান কবে দেওয়া হলো, তার যে মোবাইল নাম্বার, আধার নাম্বার লিখে, এটা নির্দিষ্ট যিনি অফিসার রয়েছেন আর কি, সেই ওখানকার রিসিভিং অফিসার, সিগনেচার অফ রিসিভিং অফিসার উইথ সিল দিয়ে আপনাকে এখানে রিসিভ দিয়ে দেবে, অ্যাকনলেজমেন্ট দেবে। যাই হোক, এটা গেল বিষয়। প্রত্যেককে ভালো করে দেখে নিয়ে ফর্ম ফিল আপটা করে নেবেন।